আসসালামু আলাইকুম। আজ ২৯ জুন ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের মুসলিম মেয়রকে নিয়ে অবিশ্বাস্য যা হচ্ছে। নিজেদের সক্ষমতার চাঞ্চল্যকর তথ্য দিল ইরান। সরকারের ব্যর্থতার কারণে এনসিপি ঘোষণা করবে জুলাই সনদ। এবার বিস্তারিত। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিবিদ জোহরান মামদানি। তার সাফল্য নিউ ইয়র্কের ৩ লাখেরও বেশি দক্ষিণ এশীয় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। মামদানির দীর্ঘ ১৫ বছরের বন্ধু ও জনপ্রিয় কমেডিয়ান হরি কন্দাবোলু বলেন, আমার মা তার পরিচিতদের টেক্সট দিয়ে মামদানির জন্য ভোট চেয়েছেন। এমনটা আগে কখনো দেখিনি। এই নির্বাচনে আমাদের পুরো পরিবার সম্পৃক্ত হয়েছে, যেন এটা আমাদের জন্য ব্যক্তিগত ব্যাপার। শুরুতে মামদানিকে অনেকেই আনকোরা প্রার্থী মনে করেছিলেন, কিন্তু সিটির সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে ৩৩ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এখন নিউ ইয়র্কের প্রথম এশীয় ও মুসলিম মেয়র হওয়ার দ্বারপ্রান্তে। ভারতীয় বাবা মায়ের সন্তান মামদানি ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে ২০১৮ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন। হরি কন্দাবোলু বলেন, নিউ ইয়র্ক সবসময়ই বৈচিত্র্যের শহর, কিন্তু ৯/১১-এর পর থেকে মুসলিম ও দক্ষিণ এশীয়দের মনে প্রশ্ন জেগেছিল, এই শহর কি আমাদেরও? এখন ২৫ বছর পর সেই একই শহরে একজন দক্ষিণ এশীয় মুসলিম মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। এটা সত্যি অবিশ্বাস্য। মামদানির নির্বাচনী ক্যাম্পেইন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশীয় ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। অনেকের কাছে তার জয় বর্ণবাদ ও বিদেশি বিদ্বেষের অর্থাৎ জেনোফোবিয়া এর বিপরীতে একটি ইতিবাচক বার্তা। দক্ষিণ এশিয়া ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্য জাগারনট এর প্রতিষ্ঠাতা ও সিইও স্নিগ্ধাসুর বলেন, মামদানির উত্থান শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষিণ এশীয়দের মধ্যেও আলোড়ন তুলেছে। মিশিগানের বাসিন্দা ও ভারতের জন্ম নেয়া মুসলিম আমেরিকান থাসিন সর্দার বলেন, এই জয় আমাকে আবারও মানুষ ও জনগণের ওপর আস্থা ফিরিয়ে দিয়েছে। নিউ ইয়র্কের ভোটার জয়নাব শাব্বির বলেন, আমার পরিবার ক্যালিফোর্নিয়া থেকে ফোন দিয়ে বলেছে, এত বড় শহরের মেয়র পদে একজন দক্ষিণ এশীয় মুসলিম জয়ী হওয়া দারুণ ব্যাপার। তবে শাব্বিরের জন্য মামদানির রাজনৈতিক আদর্শ ছিল বড় কারণ। তিনি বলেন, তার ক্যাম্পেইন আমাকে অনুপ্রাণিত করেছে। অনেক মুসলিমই শুধু দেশের বাইরে রাজনীতিতে আগ্রহী, অথচ এখানেও আমাদের সম্পৃক্ত হওয়া দরকার। মামদানি সেই সুযোগ তৈরি করছেন। প্রতিনিধি রোখান্না মামদানির ক্যাম্পেইনের প্রশংসা করে বলেন, তিনি নিজের শিকড় ও সংস্কৃতি থেকে দূরে সরে যাননি। হিন্দি গান, বলিউডের ভিডিওর মাধ্যমে নিজেকে উপস্থাপন করেছেন, অথচ তার অর্থনৈতিক বার্তা ছিল খুব শক্তিশালী, বাসা ভাড়া, জীবনযাত্রার ব্যয় ইত্যাদি নিয়ে। বাংলাদেশি বংশোদ্ভূত তানজিলা রহমান বলেন, অভাবের মধ্যে নিউ ইয়র্কে বেড়ে উঠেছে। মামদানির মতো কাউকে দেখে মনে হয়েছে অবশেষে কেউ আমাদের কথাও শুনছে। মামদানির মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, বাবা কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাহমুদ মামদানি। কুইন্সে বড় হয়ে নামকরা ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করেছেন তিনি। প্যালেস্টাইন ইস্যুতে তার শক্ত অবস্থান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা বাড়ালেও কিছু ইহুদি সংগঠনের সমালোচনাও কুড়িয়েছেন। তবে কিছু ইহুদি রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট তার পাশে দাঁড়িয়েছেন। তবে মামদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে যুদ্ধাপরাধী আখ্যা দেয় কিছু মহলে ক্ষোভ এবং উদ্বেগ দেখা দিয়েছে। মামদানির বিজয়ের পর ডানপন্থী মহলে আবারও অভিবাসী ও মুসলিম বিদ্বেষ উস্কে উঠেছে। তবু তরুণ প্রজন্মের ব্যাপক ভোটার অংশগ্রহণ এই বিভেদ কাটিয়ে জয় এনে দিয়েছে বলে মনে করেন তার সমর্থকরা। কমেডিয়ান হরি কন্দাবোলু বলেন, নতুন প্রজন্ম তাদের কণ্ঠস্বর শুনিয়েছে, শুধু ভোট দিয়েই নয়, পরিবার বন্ধুদেরও যুক্ত করেছে। এটাই তো আসল বিজয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে 5%-ও কম ব্যবহার করেছে। তার ভাষায়, ইরানের প্রকৃত সামরিক ক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি। ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন আকস্মিকভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় একতরফা বিমান হামলা চালায়। এর জবাবে ইরান ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক, পারমাণবিক ও শিল্প স্থাপনায় পাল্টা হামলা চালায়। এই হামলার কয়েকদিন পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি বলেন, এই প্রতিক্রিয়ায় আমাদের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিকভাবে সক্রিয় হয়েছিল। জেনারেল নাগদি বলেন, এখানে সক্রিয় বলতে বোঝানো হয়েছে প্রতিরক্ষা ইউনিটগুলোর একটি সীমিত অংশ শত্রুর মোকাবিলায় সম্পৃক্ত ছিল। এর মানে এই নয় যে আমরা আমাদের সকল শক্তি ব্যবহার করেছি বা ফুরিয়ে ফেলেছি। তিনি আরও বলেন, আমাদের আসল শক্তি এখনও মঞ্চে ওঠেনি, মূল সামরিক সক্ষমতা রয়ে গেছে অপ্রকাশিত। নাগদির মতে, ইরান চাইলেই কয়েক বছর এই গতিতে হামলা চালাতে পারে এবং এর জন্য তারা সজ্জিত ও প্রস্তুত। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আকাশ প্রতিরক্ষা, তবে প্রকৃত শক্তি নিহিত রয়েছে আমাদের স্থলবাহিনীতে। ইরান তাদের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্থাপনায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। অনেক ঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তাদের ব্যয়বহুল থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। অন্তত 7টি স্থানে থার্ড ইউনিট মোতায়েন করা হয়, যার মধ্যে 2টি সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়। এই প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মাত্র 12 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় প্রায় $800 মিলিয়ন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই সহায়তা ছাড়া ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারত। জেনারেল নাগদি তার বক্তব্যে ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরান যদি পূর্ণমাত্রার সামরিক জবাব দেয় তাহলে তার ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে অনেক গুণ বেশি। এটি ইসরায়েল এবং তার মিত্রদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। ইরান বর্তমানে নিজের প্রতিরক্ষা শক্তির কেবল ক্ষুদ্র অংশ ব্যবহার করেই কার্যকর প্রতিক্রিয়া দেখিয়েছে বলে দাবি করছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির IAEA প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ফিরে পেতে পারে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। CBS নিউজে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, তাদের অর্থাৎ ইরানের পরমাণু স্থাপনাগুলোর কিছু এখনও অক্ষত রয়েছে। তাই আমি বলবো, কয়েক মাসের মধ্যেই তারা কয়েকটি সেন্ট্রিফিউজ ঘূর্ণায়মান করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারবে, হয়তো এর চেয়েও দ্রুত। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে এই পদক্ষেপ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখার চেষ্টা। এরপর যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ 3টি স্থাপনায় হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় পরমাণু স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে গেছে। কিন্তু গ্রোসি বলেছেন, বিষয়টি অতটা সরল নয়। ইরানের হাতে বর্তমানে আনুমানিক 408.6 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেটি 60% পর্যন্ত সমৃদ্ধ এবং এটি বেসামরিক ব্যবহারের চেয়ে অনেক বেশি হলেও এখনও পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে। এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তা দিয়ে তাত্ত্বিকভাবে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। গ্রোসি বলেন, আমরা জানি না এই ইউরেনিয়ামের মজুদ এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, কিছু হয়তো সরিয়ে ফেলা হয়েছে। এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি। এদিকে ইরানি পার্লামেন্ট সম্প্রতি IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। ফলে সংস্থাটির প্রধান গ্রোসিকে তেহরান সফরের অনুমতি দেওয়া হয়নি এবং পরমাণু স্থাপনাগুলো, বিশেষ করে মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে নজরদারি ক্যামেরা বসানো থেকেও বিরত রাখা হয়েছে।
গ্রোসি বলেন, আমাদের সেখানে গিয়ে নিশ্চিত করতে হবে কি আছে, কি হয়েছে, কিভাবে হয়েছে। অন্যদিকে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমরা খুব অল্প সময়ের নোটিশ দিয়েছিলাম, তাই আমার মনে হয় না তারা ইউরেনিয়াম কোথাও সরাতে পেরেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেন, ইরানে আইএইই এর পর্যবেক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গ্রোসি ও তার সংস্থার পেশাদারিত্ব ও অঙ্গীকারের প্রশংসা করি। এবার অন্য খবর। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এর আগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়ে আহত হন ফজর আলী। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার খবর পেয়ে শুক্রবার রাতের কোনো এক সময় হাসপাতাল থেকে সটকে পড়েন ফজর। নিজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি। জেলা পুলিশের গোপন একটি সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছে। পুলিশের গোপন সূত্রটি বলছে, ভিডিও ভাইরাল এবং ভুক্তভোগী নারীর মামলা দায়েরের পর নিকট আত্মীয়দের সহযোগিতায় গা ঢাকা দেন ফজর। আত্মগোপনে যাওয়ার সময় মোবাইল নম্বর বন্ধ করে ফেলেন তিনি। পরে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের অর্থাৎ ডিবির 2টি টিম ফজর আলীকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। পুলিশের নিজস্ব ডিটেকটিভ টেকনোলজি এবং অ্যানালগ মাধ্যমে অভিযান অব্যাহত রাখে। শনিবার রাতে অভিযানকারী পুলিশের দল ফজর আলীর অবস্থান আঁচ করে। রাজধানীর সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফজর। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ছদ্মবেশে ওই হাসপাতালে অবস্থান নেয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ফজরের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে রোববার ভোরে ফজরকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, পুলিশের নিজস্ব কৌশলে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে তোলা হবে। গ্রেপ্তার অপর 4 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। নগ্ন ভিডিও ভাইরাল করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 3 আগস্ট ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত দেশব্যাপী 64 জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনও চলমান। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। 16 জুলাই যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল। সেই দিনটিকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে। তিনি বলেন, 3 আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এবছর 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি পালন করব। জুলাই ঘোষণাপত্র সরকার যেটি দেওয়ার কথা ছিল, 30 কার্যদিবসের কথা বলা হয়েছিল। 30 কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল সকলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা এটি দেবে, কিন্তু সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তিনি বলেন, অভ্যুত্থান ছাত্র জনতা করেছে। এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে 3 আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তাদের সঙ্গে নিয়ে আমরা 3 আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও
ও ইশতেহার পাঠ করব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, মানুষের জীবনে নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজ করছেন, সেটা হয়তো ভালো কাজ, কিন্তু আপনার নিজের উদ্দেশ্যে করছেন। আপনি যদি নিজের উদ্দেশ্য থেকে সরিয়ে মানবতার উদ্দেশ্যে করেন, ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন, সেই অফিসটা একটা এনজিও যারা সামাজিক কাজ করে, মানব সেবার কাজ করে। আপনি হয়তো ভাবছেন যে আপনি বেতন পাবার জন্য কাজটি করছেন। না, আপনার নিয়তের পরিশুদ্ধতা যদি আনতে পারেন, যদি ভাবতে পারেন যে না, আমি মানবতার বৃহত্তর কল্যাণের জন্য কাজ করছি, তখন কিন্তু সেই কাজটিও কল্যাণকর হয়ে ওঠে। সুতরাং আপনার নিয়ত কি, সেটাই দিন শেষে দেখবেন সর্বশক্তিমান আল্লাহ। অতএব নিয়তের পরিশুদ্ধতা জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের দাবি, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই, বরং ট্রাম্পের এ মন্তব্যকে তারা রাজনৈতিক কল্পনা হিসেবেই বিবেচনা করছেন। রোববার তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের 2টি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন সেটি বাস্তবতার চেয়ে অনেক দূরের একটি রাজনৈতিক কল্পনা। তাদের ভাষ্য, বিদ্রোহী ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানে এখনও পর্যন্ত কোনো বাস্তব পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা এমন একটি সমঝোতায় পৌঁছাতে চায় যার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং একই সঙ্গে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও দীর্ঘদিন ধরে চলা সহিংসতা বন্ধ হবে। এই সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তার এই আশাবাদী মন্তব্যে চমকে গেছেন মার্কিন কর্মকর্তারাও। তারা জানান, ট্রাম্পের বক্তব্যে তারা কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাননি। এক সিনিয়র কর্মকর্তা বলেন, এই মুহূর্তে পরিস্থিতির মোড় এমন নয় যে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করা যায়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।